আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দণ্ডবিধি আইন। আমরা গতকালকে কিছু প্রশ্ন করছিলাম। এই প্রশ্নতে বোঝা গেছে যে আপনারা লেখাপড়ার মধ্যে কতটুকু সময় দিচ্ছেন। ঠিক আছে? কিন্তু আসলে এটা কি আমি আমার ব্যর্থতা মনে করব নাকি কি বুঝতেছি না। কারণ আপনারা যদি পুরোপুরি যদি আইনটা ধরতে না পারেন বা যদি আইনটা পড়তে না পারেন সেক্ষেত্রে এটা ব্যর্থতা কিন্তু আমার উপরেই আসে। ঠিক আছে? এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা প্রত্যেকটা টিচারই বলা যায়। যারা কোনো কিছু শিখায় সেটা স্কুলের টিচার হইতে পারে বা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ক্লাসের টিচার হইতে পারে। যখন একজন তার সহকর্মী এই বিষয়টা পারে না, তখন এটা তার উপরেই বর্তায়। তো গতকালকে যখন আমি আপনাদের কিছু ধারার উপরে প্রশ্ন করলাম, সেটা দেখা গেল যে আপনারা ধরতে পারেন নাই। আসলে এটা আমার নিজেরই ব্যর্থতা। এজন্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা লেখাপড়ার প্রতি মনোযোগী হন। আপনারা লেখাপড়ার প্রতি মনোযোগী হন, যাতে লেখাপড়াটা যদি না আপনারা ভালোভাবে কন্টিনিউ করেন, সেই ক্ষেত্রে কি হবে? পদোন্নতিটা আমাদের জন্য সহজ হবে। আর যদি আপনারা লেখাপড়ায় যদি অমনোযোগী হন, সেক্ষেত্রে পদোন্নতিটা আসলে কি হবে? আমাদের জন্য পিছাই যাবে। যেমন আমি জানুয়ারি ২০১১ সালের ব্যাচ। আমি আলহামদুলিল্লাহ যেই বছর পরীক্ষা দিছি ওই বছরই আমি প্রমোশন পাইছি আলহামদুলিল্লাহ। সবই আল্লাহর ইচ্ছা। তারপর ২০১৮ সালে প্রমোশন হওয়ার পরে আমি আবার নেক্সট টাইম পরীক্ষা দিতে হইছে। কারণ ২০১৮ সালে অ্যাডভান্স পরীক্ষা হয়েছিল। এইজন্য দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণ করতে হইছে। ওই সময়ও পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ আমি বেস্ট 11 এর মধ্যে ছিলাম। যাই হোক পুলিশ ডিপার্টমেন্টে যেহেতু কেউ পরীক্ষা দিয়ে কোনো কিছু বলতে পারবে না যে ওইটা তার জন্য অতটুকু প্রাপ্য, সেটা হচ্ছে একমাত্র আল্লাহ প্রদত্ত। তারপর আমি আবার ২০২৩ সালে যখন পরীক্ষার্থী তখন মিশনে চলে যাওয়ার কারণে ২৩-২৪ সাল পরীক্ষা দিতে পারলাম না। ২৫ সালে আলহামদুলিল্লাহ পরীক্ষা দিচ্ছি। আল্লাহ ভালো একটা রেজাল্ট করছে। আজকে ক্লিয়ারেন্স চাইছে কর্তৃপক্ষ। হয়তোবা যদি আলহামদুলিল্লাহ আল্লাহ দিন দেয় তাহলে হয়তোবা এই মাসের ভিতরেই বা আগামী মাসের ফার্স্ট উইকে ইনশাআল্লাহ হয়তো পদোন্নতি পাবো যদি আল্লাহ রিজিকে রাখে। তো আপনাদের বিষয় যেটা হচ্ছে যে যদি না আপনারা ক্লাসে যদি মনোযোগী না হন, সেক্ষেত্রে আমি কেন ভাই? আল্লাহও মনে হয় আপনাদের পদোন্নতি দিতে কার্পণ্য করবে। কারণ কি? যদি আপনার পরিশ্রমের উপরেই নির্ভর করবে যে আপনি কতটুকু পদোন্নতির জন্য যোগ্য। যদিও আমার কথাগুলা বলতে আমার মাইন্ডে বাজতেছে, আপনাদের শুনতেও খারাপ লাগবে। তারপরেও বলতে হয়। কারণ কি? আপনার পরিশ্রমের উপরেই নির্ভর করবে যে আপনি কতটুকু পদোন্নতির জন্য যোগ্য। এখন যদি আপনি যদি পদোন্নতির জন্য পরিশ্রম না করেন, সেক্ষেত্রে তো আল্লাহ তো আপনার পদোন্নতি দিতে পারবে না। কারণ সূরা রাদে আল্লাহ বলে দিছে স্পষ্ট, আমি সেই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে। ঠিক আছে? তো এইজন্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ক্লাসে মনোযোগী হবেন এবং ক্লাসের বাইরেও আপনারা লেখাপড়ার প্রতি সময় দিবেন। যদিও আমরা দণ্ডবিধির আইনের ৫ টা অধ্যায় শেষ করে দিছি। কিন্তু গতকালকে যখন প্রশ্ন করলাম, এই প্রশ্নতে দেখা গেল যে আপনারা ১ম অধ্যায় বা ২য় অধ্যায়ের প্রশ্নই আপনারা ধরতে পারতেছেন না। ঠিক আছে? এটার জন্য খুবই হতাশাজনক। রেদওয়ানুল কারীম কি ফ্রি আছো? আমি অন দা ওয়ে স্যার। অন দা ওয়ে। সেন্টু মিয়া কি বলতে পারবা? স্যার আমি তো গতকালকে ক্লাস করি নাই, আর দ্বিতীয়ত হচ্ছে এর আগের দিন যে ক্লাসটা করেছিলেন ওইগুলো স্যার কিছু বলতে পারবো স্যার, এর বাইরে এসে তো আমি তো স্যার এই এক না, বিষয়টা বুঝতে এর পারতাম আগের না। ক্লাসগুলোই আমি ধরবো। এর আগের ক্লাসগুলাই ধরবো। আরিফ আরিফ যেহেতু ফ্রি দেখা যাইতেছে। আরিফ কই? আরিফ, তুমি দন আনমিউট করো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ আনমিউট করো। একটু অসুস্থ হয়ে গেছি। হ্যাঁ, বলো। অসুস্থ? আচ্ছা অসুস্থ হয়েছে সমস্যা নাই, ভালো জিনিস। তুমি আমার বেস্টমেট,
তোমার প্রতি আমার জোর থাকে বেশি, ঠিক আছে? তুমি দণ্ডবিধি আইনের সাধারণ ব্যতিক্রম ৭৬ থেকে ১০৬ পর্যন্ত একটু বলো তো দেখি। এক কথা শুধু মূল হেডেনটা। আনমিউটেড বলা আছে ৭৬ থেকে ১০৬, তাই তো? ৭৬ থেকে সাধারণ ১০৬। ব্যতিক্রম। ৭৬ দ্বারা বলছে আইন বলে বাধ্য ভুল ধারণাবশত এই খলিফা ওবায়দুল ভাই একটু আনমিউট হন, মিউট হন, শব্দ আসে। হ্যাঁ, আইন বলে বাধ্য তথ্যের ভুল ধারণাবশত কোনো কার্য করলে সেই কাজ অপরাধ বলে গণ্য হবে না। হ্যাঁ ৭৬ দ্বারা। ৭৬ বলছে। হুম। আর ৭৭ বলছে বিচারালয়ের কার্য, বিচারকের কার্য আর কি, বিচারকের যে কার্য বিচারালয় করে সেই কার্যের ক্ষেত্রে কোনো অপরাধ নাই, বিচারকের কোনো অপরাধ নাই। হুম। আর ৭৮ হচ্ছে বিচারালয়ের যে কার্য আদেশ করছে ওই আদেশের ব্যাপারে রায় কার্যকরী করার ক্ষেত্রে যদি কোনো কাজ করে সেই কাজ অপরাধ হলে গণ্য হবে না। ৭৮ ঠিক আছে নাকি? ৭৮ হ্যাঁ, ৭৮ আদালতের মানে আদেশে রায়ের, কৃত কোনো কাজ অপরাধ নয়। ৭৮ দ্বারা হচ্ছে হ্যাঁ আদালতের আদালতের আদেশে কৃত কোনো কাজ অপরাধ নয়। অপরাধ নয়। হ্যাঁ, হুম। আর ৭৯ হইতেছে আইন বলে সমর্থিত, হুম। আইন বলে সমর্থিত কিন্তু ভুল ধারণাবশত কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না। হ্যাঁ। ৮০ হইতেছে আইনানুগ কার্য, আইনানুগ কার্য করতেছে ভুল ধারণাবশত, ভুল কমে একটা কাজ ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, হুম। সেই ক্ষেত্রে অপরাধ বলে গণ্য হবে না। হুম। ৮০। আর ৮১ হইতেছে বড় দুর্ঘটনা হতে বাঁচানোর জন্য ছোট দুর্ঘটনা ঘটলে অপরাধ বলে গণ্য হবে না আর কি। হুম। আর ৮২ হইতেছে ৯ বছরের কম শিশুর কার্য অপরাধ বলে গণ্য হবে না। ৮৩ ৯ বছরের বেশি কিন্তু ১২ বছরের কম শিশুর কার্য অপরাধ বলে গণ্য হবে না। হুম। ৮৪ হইতেছে পাগলের কার্য, হুম। উন্মাদ ব্যক্তির কোন কার্য অপরাধ বলে গণ্য হবে না। হুম। ৮৫ প্রমত্তকার অনিচ্ছাকৃত ভাবে মদ্যপান করে বা নেশাগ্রস্ত হয়ে যদি কোনো কাজ করে সেটা অপরাধ হবে না। আর ৮৬ বলছে ইচ্ছাকৃত ভাবে যদি প্রমত্তকার করে কোনো অপরাধ করে ইচ্ছাকৃত ভাবে, সেটা হুম। থেকে সে মাপ পাবে না আর কি, রায় পাবে না, তার হুম। জন্য অপরাধ বলে গণ্য হবে আর কি ৮৬-তে। হুম। আর ৮৭ হচ্ছে উভয়ের সম্মতিক্রমে, দুই পক্ষের সম্মতিক্রমে কোনো কার্য একসাথে হইলে সেই কার্যের মাধ্যমে কেউ আঘাতপ্রাপ্ত হয়ে কোনো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে অপরাধ বলে গণ্য হবে না। এখানে একটা ইম্পর্টেন্ট ২৭ একটা বিষয়, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে বয়স। বয়স, হ্যাঁ ৮৭-তে বলা বয়সটা আছে ১৮ বছরের অধিক বয়স্ক ব্যক্তি অধিক বয়স্ক, সম্মতি হ্যাঁ ১৮ বছরের অধিক বয়স্ক ব্যক্তি সম্মতি সহকারে যখন কোনো কার্য করে এবং যদি তখন দুর্ঘটনা ঘটে তাহলে সেটা অপরাধ নয়। অপরাধ নয়, সঠিক। ১৮ বছরের বেশি হইতে হবে হ্যাঁ। প্রাপ্তবয়স্ক। আর কত গেলাম? ৭৮, ৮৭। ৭৯, সরি ৮৭ বলছি, হ্যাঁ। তাহলে হলো ৮৮। ৮৮। ৮৮ হইতেছে এই, এটাও সম্মতি ক্রমেই উপকার করতে যায় আর কি। হ্যাঁ। সম্মতি ক্রমে কারো উপকার করতে গেলে সেই ক্ষেত্রে অপরাধ হলে কোনো অপরাধ বলে গণ্য হবে না, হ্যাঁ। মূল কথাটা আর কি। হুম। আর ৮৯, ৮৯ এটাও সম্মতি সহকারে, তবে ৮৯টা হচ্ছে শিশু বা পাগল, অভিভাবকের সম্মতি। ৮৯টা হচ্ছে হ্যাঁ অভিভাবকের সম্মতি, আর ৮৮টা হচ্ছে যে নিজের সম্মতি। যেমন আমি নিজের একজন সম্মতি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি, আমি সম্মতি দিয়ে যখন আমি কোনো কাজ করাবো সেই ক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। হ্যাঁ ৮৮ নিজের সম্মতি, আর ৮৯ হইতেছে অভিভাবকের মানে সম্মতি। অভিভাবকের সম্মতি সহকারে শিশুর বা কোনো অপরিগ্রস্ত উন্মাদ, ব্যক্তির পাগল, উপকার করতে যায়।
হ্যাঁ, তাদের উন্মাদ উপকার তারপরে করতে গিয়ে যদি কোনো কাজ করে সেক্ষেত্রে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। হ্যাঁ। আর 90 বলতেছে এই যে যে আহ, মানে শিশু বা পাগলের যে উপকার করতে গেল, এটার যদি বয়স আগে 12 মূল জিনিসটা ধরতে হবে, সম্মতি যখন সম্মতি হিসেবে গণ্য হবে না, হবে না। এত হ্যাঁ, গভীরে যাওয়ার দরকার নাই। সম্মতি যখন সম্মতি হিসেবে গণ্য হবে না, এটা হচ্ছে 90 ধারা। 5টা মানুষের 90 দ্বারা সম্মতি সম্মতি হিসেবে গণ্য হবে না। 5টা এগুলো মানুষের। হ্যাঁ, মূল বিষয়গুলো ধরতে হবে। অপরিণত অপরিণত বিবেক বুদ্ধি কম এরকম, তারপরে শিশু, আর হচ্ছে পাগল, প্রমত্তকার, পাগল, উন্মাদ, মাতাল, এরপর হচ্ছে ভুল মাতাল, ধারণাবশত বা ভ্রান্ত ধারণাবশত যে সম্মতি দিবে সেগুলো সম্মতি হিসেবে গণ্য হবে না। অন্য হবে না। হুম। 91 হচ্ছে যে কার্য, যেমন এই এটা হলো ওই যে গর্ভপাত করে যে অপরাধ করে আর কি, ওইটা মূল এটা কথাটাও হচ্ছে খেয়াল নেই। স্পেসিফিক লিখে দ্বারা দেওয়া আছে, যে ক্ষেত্রে 87, 88, 89 ধারার কার্যগুলা করলে অপরাধ নয়, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, 91 ধারায় বলে এই দ্বারাই। দিচ্ছে যদি দেখা যায় যে 87, 88, 89 ধারায় তাদের অসৎ উদ্দেশ্য আছে বা কোনো অপরাধ করার ইচ্ছা আছে, সেই ক্ষেত্রে কি বলছে, আপনি এই 87, 88, 89 ধারার কার্য থেকে আপনি বিরত থাকবেন। এটা হচ্ছে 91 ধারা। ও আচ্ছা আচ্ছা, 87, 88 দ্বারা কার্যকর। হ্যাঁ, এরকমটাই হবে, মানে যে কাজটা অপরাধ বলে বিবেচিত হয় হ্যাঁ, সেই ক্ষেত্রে কাজ করা যাবে না। এরকম মানে যে কাজ করতে গেলে কি ক্ষতির সম্ভাবনা বেশি থাকে, কাজ তাই করা না? যাবে না। হুম। যুগে হ্যাঁ, ক্ষতির সম্ভাবনা বেশি থাকে আর কি। আর 92 হইতেছে সম্মতি ব্যতীত, সম্মতি ব্যতীত কোনো উপকার করতে যায়, হুম। সেই ক্ষেত্রে ওই যে উপকার করতে যায় যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে সম্মতি সহকারে আর কি, যেটা সম্মতি ব্যতীত, এটা এটা একমাত্র 92 দাঁড়ালো ধারা সম্মতি হচ্ছে ব্যতীত। সম্মতি ব্যতীত কোনো কাজ করতে গেলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তারপরে 93 হচ্ছে সৎবিশ্বাসের ফলে হ্যাঁ, যদি কোনো অপরাধ হয় সেই সৎ ক্ষেত্রে বিশ্বাসে যোগাযোগের ফলে না, যদি কোনো অপরাধ হয় সৎ সেটা অপরাধ বিশ্বাসে কোনো হিসেবে গণ্য যোগাযোগ করলে। হ্যাঁ, তারপরে 94 ধারা আর হচ্ছে বাধ্য হইয়া কোনো কাজ করলে দেখায় সেটা যদি অপরাধ নয়। বাধ্য করে, যদি হুম। 94 হচ্ছে বাধ্য করলে আর কি, ভয়ভীতি হ্যাঁ, দেখায় বাধ্য করলে অপরাধ বলে কোনো হয়। কিন্তু এখানে মৃত্যুদণ্ড বা রাষ্ট্রদ্রোহ এরকম বিষয় বাদ দিয়ে না। রাষ্ট্রদ্রোহ বা মৃত্যু ব্যতীত যদি কোনো কার্য হয় সেই ক্ষেত্রে সে রেহাই পাবে, আর যদি রাষ্ট্রদ্রোহ বা মৃত্যু হয় সেই ক্ষেত্রে সে রেহাই পাবে না। এটা হলো 94 ধারা। আর 95 ধারা হলো ছোট অপরাধ অপরাধ বলে গণ্য হবে না আর কি, ক্ষুদ্রতম গণ্য অপরাধ আর হবে কি। না। হ্যাঁ, এখন এই পর্যন্ত আরিফ আজকে হোল্ড করো। তারপরে এখন আমি একটা প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তর কিন্তু যারা পারবেন অবশ্যই হাত উঠাবেন, যে আমি পারি, আর না পারলেও বলবেন, কারণ আমাদের সময় কিন্তু অল্প। আমরা এতক্ষণ আলোচনা করলাম হচ্ছে সাধারণ ব্যতিক্রম, দণ্ডবিধি আইনের 76 হতে 106। এখন এই ব্যতিক্রমের কি কোনো ব্যতিক্রম আছে? ব্যতিক্রমের কি কোনো ব্যতিক্রমের ব্যতিক্রম আছে? আছে আছে। কোন কোন ধারা? রেদওয়ানুল বড়, কোন কোন ধারা ব্যতিক্রমের ব্যতিক্রম? এটা কি সাক্ষ্য হয় না যাবে নাকি ওই যে না 105? না, এই দণ্ডবিধিতে ব্যতিক্রমের ব্যতিক্রম আছে, বলেন। এই প্রশ্ন করব বিদায় আরিফ রে দিয়ে 76 থেকে 95 পর্যন্ত রিভিশন দেওয়াইলাম। প্ররোচনা গুলো নাকি 106 থেকে যে 100? না ভাই, এটা দণ্ডবিধি আইনের 98 ধারা নাকি? না, ব্যতিক্রমের ব্যতিক্রম হচ্ছে দণ্ডবিধি আইনের 86 এবং 91 ধারা। ও 86 ও আচ্ছা, হ্যাঁ 86 হয়, 85তে দুইটাই বলছে, অপরাধ। 85তে বলছে তার অপরাধ নয়, কিন্তু 86তে কি বলছে, যে আপনি অপরাধী। 86তে বলছে যে ওই যে মদ্যপান করে মাতলামি করলে কিন্তু 85 দ্বারা সুবিধা পাবে না, সেটাই তো। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যতিক্রমের ব্যতিক্রম। 85তে মানে যেখানে হ্যাঁ, আপনি ঠিক আছে। ব্যতিক্রম, 85তে যখন আপনি ব্যতিক্রম পাচ্ছেন, 86তে সেটা ব্যতিক্রম না। ঠিক আছে, মানে 85 দ্বারা সুবিধাটা পাবে না।
হ্যাঁ, এটাই হচ্ছে ব্যতিক্রমের ব্যতিক্রম। প্রশ্নগুলো কিন্তু বুঝবেন, এই যে কথাগুলো বলতেছি আচ্ছা এগুলো আচ্ছা। কিন্তু এক একটা প্রশ্ন। তারপরে হচ্ছে 91 দ্বারা, যেখানে আপনি 87, 88, 89 দ্বারায় ব্যতিক্রম পাচ্ছেন, সেখানে 91 দ্বারা কি বলছে? আপনি ব্যতিক্রম পাবেন না, আপনি দণ্ডিত হবেন। 91টা এভাবে বলা যায় না, যে কাজ করতে গিয়ে ক্ষতির সম্ভাবনাটা বেশি থাকে? হ্যাঁ, এটা তো একই কথা, তো একই। একই। 87, 88, 89, যেখানে আপনার উদ্দেশ্য যদি হয় অসৎ, তাহলে 91-তে কি বলছে? আপনি উক্ত কাজ থেকে বিরত থাকেন। 91 বলে দিছে না? তো ঠিক। হ্যাঁ, অতএব ব্যতিক্রমের ব্যতিক্রম হচ্ছে 86, 91, মনে 82, রাখবেন। 91। হ্যাঁ, যাক, আজকে এই পর্যন্ত আলোচনা করি। এখন আমরা আগামী নতুন ক্লাসে অ্যাড হই। সময় আমাদের 20 মিনিট শেষ। আজকে আমরা অধ্যায় হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কিত। এগুলো একবারে সহজভাবে বলবো। আমরা এই অধ্যায়টাই আজকে শুধু পড়বো। এখান থেকে আমরা সহজভাবে বলবো, আপনারা সহজভাবে নেবেন। দণ্ডবিধি আইনের 121 ধারা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধের উদ্যোগ নেওয়া বা যুদ্ধের জন্য সহায়তা করা, সেই ক্ষেত্রে তার শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড। এই যে কিন্তু মৃত্যুদণ্ডের দ্বারা কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা, যুদ্ধের উদ্যোগ নেওয়া বা যুদ্ধে সহায়তা করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, সাথে জরিমানা দণ্ড হইতে পারে। 121 ধারা। 122 ধারা হচ্ছে 121 ধারার অপরাধের যদি কেউ ষড়যন্ত্র করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কি? যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত, অথবা অর্থদণ্ড। ষড়যন্ত্র কি করে? যে বাংলাদেশের ভিতরে বা বাহিরে কি করছে, কোন এলাকার সার্বভৌমত্ব হতে বঞ্চিত করার জন্য সরকারকে ভয় ভীতি বা বল প্রয়োগ করার বান করে, সেই ব্যক্তির শাস্তি হবে যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড। অপরাধটা কি? দণ্ডবিধি আইনের 121 ধারার অপরাধ। যে আমি যুদ্ধ 121 ক। করব, 21-এর শর্ট হাইফেন ক, 21-এর শর্ট হাইফেন ক, অর্থাৎ 121 ধারার অপরাধ, যেখানে কি করছে? বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, যুদ্ধের উদ্যোগ নিচ্ছে বা যুদ্ধের জন্য সহায়তা করতেছে। এই অপরাধটা সে কি করছে? গোপন করছে, যাতে সরকার ভয়ভীতি বা বল প্রয়োগের জন্য কি হয়? আতঙ্কিত হয়। এই জন্য তার শাস্তি হবে যাবজ্জীবন অথবা 10 বছর অথবা জরিমানা দণ্ড। 121-এর শর্ট হাইফেন ক। 122 ধারা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য কি করা? অস্ত্র শস্ত্র সংগ্রহ বা সহায়তা করা। এই যেভাবে আমি বলতেছি আপনারা এইভাবেই মনে রাখবেন, তাহলে একবারে সহজে মনে রাখতে পারবেন। দণ্ডবিধি আইন 122 ধারা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে কি করা? অস্ত্র শস্ত্র ইত্যাদি সংগ্রহ করা। এখন কি খালি অস্ত্র শস্ত্র দিয়ে? যুদ্ধ করার জন্য প্রস্তুতির জন্য জনবল দেয়, অস্ত্র দেয়, টাকা দেয়। যদি এইরকম যদি কেউ কোনো সহায়তা করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে যাবজ্জীবন বা 10 বছর কারাদণ্ড, সাথে কি হইতে পারে? অর্থদণ্ড হইতে পারে। 122 ধারা। 123 ধারা, যুদ্ধ সুগম হওয়ার জন্য কি করা? ষড়যন্ত্র গোপন করা। অর্থাৎ যে ব্যক্তি কোনো কাজ করে বা কাজ থেকে বিরত থাকে, যে আমি যদি মুখ বন্ধ রাখি তাহলে কি হবে? বাংলাদেশের যুদ্ধটা ঠিক মতো লাগবে। এই যে সে কি করলো? ষড়যন্ত্রটা গোপন রাখলো, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 10 বছর কারাদণ্ড, সাথে অর্থদণ্ড হইতে পারে। 23 ধারা। আবার 23-এর শর্ট হাইফেন কি করতে বলছে? ক। রাষ্ট্র সৃষ্টির নিন্দা করা বা উহার সার্বভৌমত্ব বিলুপ্ত দাবি করা। যেমন বাংলাদেশ 1971 সালে কি হয়েছে? স্বাধীন হয়েছে। এখন কতিপয় লোক আছে, এরা বলে যে আরে বাংলাদেশ স্বাধীন হইয়া কি হয়েছে? আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। ঠিক আছে, শ্রেণী বিভেদের মধ্যে কি করে? শত্রুতা সৃষ্টি করে। যদি এইরকম কেউ কোনো কাজ করে ভিতরে বাহিরে, নিরাপত্তার জন্য বা সার্বভৌমত্বের নিন্দা করে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড বা সাথে অর্থদণ্ডে দণ্ডিত হইতে পারে। ওই দণ্ডগুলা মনে রাখার দরকার নাই, শুধু আপনারা মূল হেডিংটা মনে রাখবেন, যে রাষ্ট্র সৃষ্টির নিন্দা করা বা সার্বভৌমত্ব বিলুপ্তের দাবি করা।
এটা হচ্ছে 23-এর শর্ট হাইফেন ক। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 124 ধারা, রাষ্ট্রপতি বা গভর্নর বা সরকার কি করছে, যেখানে আইনানুগ ক্ষমতা সে প্রয়োগ করতে পারে এটা তাকে তারা বিরত রাখছে। আইনানুগ ক্ষমতা প্রয়োগ করতে পারে এখান থেকে বিরত রাখছে, অথবা যেখানে সে করতে চায় না সেখানে তার জোর করিয়া উক্ত ক্ষমতা প্রয়োগ করাইছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 7 বছর পর্যন্ত কারাদণ্ড, সাথে অর্থদণ্ড হইতে পারে। 124টা কি বুঝছেন? একশো 124টা স্যার 124 কি তাহলে ওই যে রাষ্ট্রপতিকে তার যে রাষ্ট্রীয় যে ক্ষমতা দেওয়া হয় বা যে যেভাবে সে দেশ পরিচালনা করার জন্য ওই সমস্ত কাজ থেকে তার বিতাড়িত রাখা? বিরত রাখা। যেমন রাষ্ট্রপতির ক্ষমতা হচ্ছে যে উনি রাষ্ট্রের যে কোনো সময় পরিচালনা করতে পারে। এখন উনার কি বলছে যে উনার এমন একটা ট্রেড দিছে যে আপনি এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না, অথবা উনি যে ক্ষমতা প্রয়োগ করতে পারে উনারা বলছে যে আপনি এই ক্ষমতা প্রয়োগ করতে গেলে আপনার জীবন বিপন্ন হবে বা আপনারা আমরা চেয়ার থেকে নামাই দেব। উনারা এই হুমকি দিছে বা ভয় দেখাইছে। অর্থাৎ উনি যে কাজ করতে পারে ওই কাজে কি করছে, অবৈধভাবে জোর করিয়া করাইছে, অথবা উনি যে কাজ করতে পারে উনাকে এই কাজ থেকে বিরত রাখছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 7 বছর। রাষ্ট্রপতি বা সরকার বা গভর্নর, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 124 ধারা। দণ্ডবিধি আইনের 124-এর শর্ট হাইফেন ক হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহ বা রাষ্ট্রদ্রোহিতা কারে বলে সেটার সংজ্ঞা এবং কি শাস্তি, দুইটাই হচ্ছে এইটার মধ্যে। যে ব্যক্তি, আমরা রাষ্ট্রদ্রোহিতার একটা সংজ্ঞা পড়ছিলাম যে দলিলের একটা সংজ্ঞা পড়ছিলাম, অক্ষর চিহ্ন বিভিন্ন দ্বারা যেটা করে এটা হচ্ছে কি দলিল। আর রাষ্ট্রদ্রোহ হচ্ছে কি, যদি কোনো ব্যক্তি কোনো লেখা, চিহ্ন, সংকেত বা ব্যঙ্গচিত্র দ্বারা সরকারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা সৃষ্টির উদ্যোগ করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে কি যাবজ্জীবন বা একবার কম হইলেও 3 বছর। অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতা করছে যে কোনো লেখা দিয়ে, চিহ্ন দিয়ে, সংকেত বা ব্যঙ্গ চিহ্ন দিয়ে সরকারের প্রতি ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করছে বা সৃষ্টির উদ্যোগ নিছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে যাবজ্জীবন বা একবার কম হইলেও 3 বছর, সাথে অর্থদণ্ড হইতে পারে। 24-এর ক। এখন যদি আপনারা প্রশ্ন দেয় যে রাষ্ট্রদ্রোহিতা বলতে কি বুঝেন বা রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞা লিখুন, সেক্ষেত্রে আপনি কি লিখবেন? যেই ব্যক্তি কোনো লেখা, চিহ্ন, সংকেত বা ব্যঙ্গচিত্র দ্বারা সরকারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে বা সৃষ্টির উদ্যোগ নেয়, তাহলে সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতা করেছে বলে গণ্য হবে। উত্তর বোঝা গেল? রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হচ্ছে 24-এর ক, সংজ্ঞাও হচ্ছে 24-এর ক। তারপরে 25-26 ওইগুলো আমাদের তেমন একটা দরকার নাই, তারপরেও হালকা একটু বলে দেই যে বাংলাদেশের সাথে মৈত্রী সূত্র, যেমন আমাদের সার্ক দেশভুক্ত যেগুলো আছে, সার্কের বা এশিয়ার যে দেশগুলো, এগুলোর সাথে কি যুদ্ধ করা যাবে না। যদি কেউ এগুলোর সাথে যুদ্ধ করতে যায় তাহলে তার শাস্তি হবে 125 ধারা। 126 ধারা হচ্ছে যেমন বাংলাদেশের আশেপাশে যেসব কি আছে এই রাজ্য আছে, যেমন আমাদের এদিকে শিলং আছে, শিলিগুড়ি আছে, তারপরে যে ওসব অঙ্গরাজ্য আছে, এদের সাথে যুদ্ধ করিয়া যদি আপনি কোনো অর্থ গ্রহণ করেন বা যুদ্ধ করেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে কি দণ্ডবিধি আইনে 126 ধারা। আর 127 ধারা হচ্ছে 125 ধারা কি করলেন, যুদ্ধ করলেন বা সহায়তা করলেন বা উদ্যোগ নিলেন, 26 ধারায় যুদ্ধ করিয়া সহায়তা করিয়া কি করলেন, অর্থ সম্পদ নিয়ে আসলেন, এগুলা আপনার দখলে পাইছে, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 127 ধারা। এগুলা এই একটু একবারে সহজ ভাবে নেন, এর বেশি নেওয়ার দরকার নাই। 128 ধারাটা একটু ইম্পর্টেন্ট সহকারে নেবেন, কারণ এটা একটু গুরুত্বপূর্ণ। আপনি সরকারি কর্মচারী কি হয়েছে, কোন রাজবন্দী বা যুদ্ধবন্দীরে কি করছে, ফালাইয়া যাইতে দিছে, সেই ক্ষেত্রে উক্ত কর্মচারীর শাস্তি হবে যাবজ্জীবন বা 10 বছর পর্যন্ত হইতে পারে, সাথে অর্থদণ্ড। অর্থাৎ সরকারি কর্মচারী যদি কোনো রাজবন্দী বা ফালাইয়া যাইতে দেয়,
ইচ্ছাকৃতভাবে, সেক্ষেত্রে তার শাস্তি হবে 128 ধারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনে 129 ধারা, সরকারি কর্মচারী তার দায়িত্ব অবহেলার কারণে কি করছে, যে ব্যক্তি আটক আছে সেই ব্যক্তি পলায়ন করছে, তাহলে তার শাস্তি হবে 3 বছর বিনাশ্রম কারাদণ্ড। অর্থাৎ 28 হয়েছে সে ইচ্ছাকৃত ফালাইতে দিছে, 29 হয়েছে তার অবহেলার কারণে সে ফালাই গেছে, সরকারি কর্মচারী অবহেলার কারণে, সেই ক্ষেত্রে তার শাস্তি 129 ধারা। দণ্ডবিধি আইনের 130 ধারা হচ্ছে বন্দী পলায়নের সহায়তা, উদ্ধার বা আশ্রয় দান করা। যদি কোনো ব্যক্তি কোন রাজবন্দী যুদ্ধবন্দীর পলায়নের সহায়তা করে, আশ্রয় দেয় বা পুনরায় গ্রেপ্তারে বাধা দেয়, চেষ্টা করে, ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত দণ্ড হইতে পারে, সাথে অর্থদণ্ড হবে। এই হইল 130 ধারা। আমরা আজকে এই পর্যন্তই শেষ করব। এখন আমরা আবার 121 থেকে 130 পর্যন্ত আসি। এক কথায় বলবো, আপনারা আমার সাথে সাথে মনে মনে এক কথায় বলবেন। দণ্ডবিধি আইনের 121 ধারা হচ্ছে কি? আমি বলবো স্যার। হ্যাঁ বলেন বলেন, অবশ্যই। আমি কিন্তু রানিং এ আছি, যতটুকু হয় আর কি। হুম হুম 121-এ বলছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার শাস্তি মৃত্যুদণ্ড। হ্যাঁ আর 121(ক) বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ অনুষ্ঠানের ষড়যন্ত্র গোপন করার শাস্তি। হুম 122 হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র সংগ্রহ করার শাস্তি। হ্যাঁ 123 হচ্ছে যুদ্ধ সুগম করার উদ্দেশ্যে ষড়যন্ত্র গোপন করা। হ্যাঁ তারপর 124টা হচ্ছে যে গভর্নর, রাষ্ট্রপতি, 23-এর এগুলা। শর্ট আর হাইফেন ক আছে, 124 23-এর শর্ট হাইফেন ক আছে। 23-এর 6টা এখন ভুলে গেছি। 124 রাষ্ট্র 124 সৃষ্টি নিন্দা রাষ্ট্র সৃষ্টির নিন্দা, সঠিক। বা আর সার্বভৌমত্ব 124 বিলুপ্ত। হুম, বিলুপ্ত। আর 124 হচ্ছে যে রাষ্ট্রদ্রোহ, অর্থাৎ রাষ্ট্রদ্রোহ কাকে বলে সেটা। যে ব্যক্তি কথা বা লিখিতভাবে বা কোনো ব্যঙ্গচিত্র বা কোনো কিছুর মাধ্যমে যদি জনসাধারণকে সরকার প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে, তাকে রাষ্ট্রদ্রোহ বলে, সেটাই। সঠিক, হ্যাঁ সঠিক। আর 125 হচ্ছে কি সার্কভুক্ত দেশগুলোর সাথে যুদ্ধ জড়ানো যাবে না। আর 126 হচ্ছে যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ যেমন মেঘালয়, শিলং বা জলপাইগুড়ি, এগুলোর সাথে যুদ্ধ জড়াইতে পারবেন না। যদিও জড়ান আপনি, তাহলে ওই যে যাবজ্জীবন শাস্তি ভোগ করতে হবে, এই ধারায় আর কি। হুম, ওই শাস্তি মনে রাখার দরকার নাই, খালি মূল হেডেনটা মনে রাখেন। আর 128-এ বলছে যে সরকারি কর্তৃক স্বেচ্ছায় রাজবন্দী বা যুদ্ধবন্দীদেরকে পালিয়ে যেতে দেওয়ার শাস্তি। হুম আর 129 হচ্ছে যে সেটা একই, কিন্তু এটা হচ্ছে অবহেলার কারণে যদি চলে যায়। হ্যাঁ আর 30 হচ্ছে যে রাজবন্দী বা যুদ্ধবন্দীদেরকে যদি আপনি আশ্রয় দান করেন বা সাহায্য করেন, সেটার শাস্তি। এখন 30টা কি সরকারি কর্মচারীর জন্য নাকি পাবলিকের জন্য? এটা সরকারি কর্মচারীর জন্য। না, এটা পাবলিকের জন্য। হুম। আচ্ছা, আশ্রয় দান, সরি। ওইটা হচ্ছে পাবলিকের কেউ জন্য, যে 130টা হচ্ছে পাবলিকের জন্য, আর 128-29 হচ্ছে সরকারি কর্মচারীর জন্য। আবার যদি স্বামী স্ত্রী বেলায় প্রযোজ্য না, ওই যে আমরা 27-এ পড়ছি, ওইটা আবার আসবে ওই নাকি? যে 52, 27 না, এটা হচ্ছে 52 শর্ট হাইফেন ক, আশ্রয় দানের ব্যতিক্রম। 52 শর্ট হাইফেন ক হচ্ছে আশ্রয় দানের ব্যতিক্রম। স্বামী স্ত্রী বেলায় গিয়ে হবে না আর কি স্যার, প্রযোজ্য হবে না। হ্যাঁ, প্রযোজ্য হবে না। স্বামী স্ত্রীর বেলা সব সময়ই এটা প্রযোজ্য হবে না। যে কোনো অপরাধের ক্ষেত্রে স্বামী কর্তৃক স্ত্রীকে আশ্রয় দান, স্ত্রী কর্তৃক স্বামীকে আশ্রয় দান, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তারপরে কে বলবেন, বলেন। এটা ক্লাসে মুখস্থ করতে হবে, কারণ ওইটা নেক্সট টাইম আমরা এটার ভিতরে আর ফিরে আসবো না। সেন্টু মিয়া বলবেন নাকি খলিফা ওবায়দুল ভাই বলবেন? বলেন, খলিফা ওবায়দুল ভাই বলেন। অতটাই হয় নাই স্যার, আমি পরে বলবো। আচ্ছা, তাহলে ফারুক ভাই বলেন। 121-এ বলা আছে স্যার, বাংলাদেশের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করলে বা যুদ্ধের উদ্যোগ নিলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন হবে স্যার, 121 দ্বারায়। হ্যাঁ,
121-এর ক তে বলা হয়েছে স্যার উম অপরাধের কোনো ষড়যন্ত্র করলে স্যার হ্যাঁ, 121-এর ষড়যন্ত্র গোপন করে 121 ধারার যে গোপন অপরাধ, করলে। এটার ষড়যন্ত্র গোপন করলে তার শাস্তি হবে 121-এর শর্ট ক। 122 ধারায় বলা হয়েছে স্যার বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো অস্ত্র এর বাদে স্যার আর্থিক কোনো সাহায্য দেওয়া হয়, বা জনবল সর্বোচ্চ সংগ্রহ করে শাস্তি হলো বা হুম, জনবল দিছে, সেক্ষেত্রে তার শাস্তি জনবল হবে দিলে 122 ধারা। 122 ধারা। হুম 123 ধারা বলা হয়েছে স্যার আহ, যুদ্ধ সুগম করার জন্য স্যার যে ষড়যন্ত্র গোপন করা হয় তার শাস্তি হইব 123 ধারা, হুম 10 বছর কারাদণ্ড ওই অথবা শাস্তিটা মনে অর্থদণ্ড রাখার হইতে দরকার পারে। নাই। হ্যাঁ, শাস্তিটা মনে রাখার দরকার নাই, এটা হইলে চলবে। 123 ধারা হইলো 123-এর ক আইটেম হইলো স্যার রাষ্ট্র রাষ্ট্র সৃষ্টির নিন্দনীয় করলে স্যার নিন্দা এটার করা, শাস্তি নিন্দা হবে করা। স্যার নিন্দা করা স্যার। হুম। আর 124 হইব স্যার, এটা স্যার মনে নাই, মানে রাষ্ট্রপতির জোর করে কোনো কিছু করানো, এটা মনে আছে স্যার, অথবা করানো বা উনার কাজ থেকে বিরত রাখা। একটা হচ্ছে উনারে বিরত প্রেসার রাখা। ক্রিয়েট করিয়া কোনো কাজ করতে দেওয়া, অথবা উনার যে কাজ উনার কাছ থেকে বিরত রাখাটাই হচ্ছে 124 ধারা শাস্তি। আর 124-এর ক আইটেমে আছে স্যার রাষ্ট্রদ্রোহিতা, এবং হুম। রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞাটা হইলো স্যার কোনো ব্যক্তি কথিত বা লিখিত বা শব্দাবলী দ্বারা বা সিম্বল দ্বারা হুম। ঘৃণা বা ঘৃণা বা সরকারের প্রতি, কার বিদ্বেষ, প্রতি? সরকারের প্রতি ঘৃণা বা সেটা হইলো স্যার রাষ্ট্রদ্রোহিতা। হ্যাঁ। রাষ্ট্রদ্রোহিতার বিচার হবে স্যার দণ্ডবিধি 124-এ ক ক আইটেম। হুম। তারপর স্যার 125-এ আছে স্যার আমাদের পার্শ্বীয় যে মিত্র যে পার্শ্বীয় না, এশিয়া, সার্কভুক্ত এশিয়া বা সার্ক। এশিয়ার যে হ্যাঁ, সার্কভুক্ত আহ, দেশগুলোর সাথে যুদ্ধ যুদ্ধ করা যাবে ঘোষণা না। করলে তাহলে যুদ্ধ করা যাবে না। হুম। আর 126-এ আছে স্যার ওই যে আহ, আমাদের পার্শ্ববর্তী যে পাশাপাশি, রাজ্যগুলো হ্যাঁ। আছে আশেপাশে। হুম। আর 127-এ আছে 125, 126-এ যদি এই দুইটার ভিতরে কোনো কিছু হয় তাহলে এর শাস্তি হইব 127-এ। আর মানে ওইগুলোর সাথে আপনি যুদ্ধ 128 হলো করে কি খুবই করলেন? 127 হইলো যে 25-26-এ যুদ্ধ করে তাদের কাছে আপনি ধন সম্পদ অর্থ নিয়ে আইছেন, আর নিয়ে আপনি ফারুক ভাই আপনার দখলে রাখছেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 127 ধারা। আর 128 হইলো সরকারি কর্মচারী যদি ইচ্ছাকৃতভাবে রাজবন্দী বা যুদ্ধবন্দীকে পালাতে সাহায্য করে তাহলে 128-এ তার পানিশমেন্ট হইব। হুম। আর 129-এ হইলো স্যার সরকারি কর্মচারী অবহেলার কারণে যদি কোনো রাজবন্দী অথবা যুদ্ধ অপরাধী পালায়া যায় তাহলে 129-এ তার পানিশমেন্ট হবে। হুম। আর 130 হইলো স্যার ওই যদি কোনো পাবলিক রাজবন্দী এর বাদে কাউরে আশ্রয় দান করে তাহলে 130-এ হবে স্যার। আশ্রয় দেয় বা ফালাইয়া যাইতে দেয়, অথবা তারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে, অথবা তারা গ্রেফতার করতে গেছে বাধা দিছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 130 ধারা। ঠিক আছে, খুবই 130 সুন্দর হয়েছে। দ্বারায়। হ্যাঁ, এখন কে বলবেন? নাসরিন আপা বলবেন নাকি আবুল কালাম বলবেন? বলেন, আমাদের ক্লাস আর 4 মিনিট আছে। নাসরিন আপা বলেন। আবুল কালাম ওস্তাদ বলেন, বলেন নাসরিন আপা বলেন। হ্যাঁ। 121 ধারাতে বলা হয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা বা যুদ্ধের চেষ্টা করা বা যুদ্ধের সহায়তা করলে তাহলে একমাত্র মৃত্যুদণ্ড হুম। শাস্তি। 121-এর ক হচ্ছে যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের গোপন করে, ষড়যন্ত্র করার দণ্ড। গোপন করে, ষড়যন্ত্র একশো গোপন করছে। একুশের খ হুম। গোপন করা। 122-এ বলা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ অস্ত্রশস্ত্র সংগ্রহ করা। হুম। 123-এ বলা হয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত সুবিধা অভিপ্রায়ে গোপনীয় রক্ষা করার দণ্ড। 123 দ্বারা হচ্ছে যুদ্ধের পথ সুগম হওয়ার জন্য কি করা? ষড়যন্ত্র গোপন করা। আর বাংলাদেশের 123 বিরুদ্ধে যুদ্ধের পথ সুগম হওয়ার জন্য কি করা? ষড়যন্ত্র গোপন করা 123।
জি 123-এর ক হচ্ছে যে বিরুদ্ধাচরণ এবং সার্বভৌমত্ব বিলোপের দাবি করার দণ্ড। ওই এরকম শব্দগুলো আপনি কই পাইছেন ভাই? বিরুদ্ধাচরণ বা যেগুলা, এই শব্দগুলো তো আমরা তো ভাই ক্লাসে বলি নাই। এত হার্ড শব্দ যদি আপনি চয়েস করেন তাহলে পরীক্ষার খাতায় তো লিখতে পারবেন না। আপনাদের তো আমি ভাই সহজ ভাবেই বলে দিচ্ছি। এখন যদি না আপনি এই কঠিন কঠিন শব্দগুলো যদি আপনি রিসিভ করেন, তাহলে তো আপনি পরীক্ষার খাতায় ভাই ভুল করবেন। ঠিক আছে, যত সহজ শব্দ দিয়ে আপনি বিষয়টা উপস্থাপন করতে পারেন আপনার জন্য ততই মঙ্গলজনক। এই হার্ড হার্ড শব্দগুলো এগুলো পরিত্যাগ করেন। ঠিক আছে, বলেন। 124 হচ্ছে যে রাষ্ট্রদ্রোহীর সংজ্ঞা। 124 হয়েছে রাষ্ট্রপতি বা গভর্নর বা সরকারকে কি করা, ভয়ভীতি, হুমকি, প্রলোভন দেখায় তার কাজ থেকে বিরত রাখা বা তারকে কোনো কাজে বাধ্য করার জন্য শাস্তি 124। আর 124-এর শর্ট হাইফেন ক 124 হয়েছে 124-এর ক রাষ্ট্রদ্রোহ সংজ্ঞা। রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রদ্রোহ সংজ্ঞা বা 125 শাস্তি। জি 125 হচ্ছে যে বাংলাদেশ এশিয়া বা সার্কের সাথে যুদ্ধ করার দণ্ড। হ্যাঁ, 126 হচ্ছে যে বাংলাদেশ যখন ওই যে এশিয়া বা সার্কের সাথে যুদ্ধ না না, করার ওইটা সময় এশিয়া না, যদি এটা হচ্ছে অঙ্গরাজ্য। অর্থাৎ আমার বাংলাদেশের আশে কি আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, শিলং আছে, তারপরে ওইদিকে আরো মিজোরাম আছে। এইসব রাজ্যের সাথে কি করা যাবে না, যুদ্ধ করা যাবে না, যেহেতু এরা আমার বাংলাদেশের একবারে সংশ্লিষ্ট। এদের সাথে যুদ্ধ করিয়ে যদি অর্থ সম্পদ আনেন সেগুলো বাজেয়াপ্ত হবে এবং সেগুলা দণ্ডিত হবে। 127 হচ্ছে যে 125 এবং 126 যুদ্ধ করে যেগুলা ওই যে সম্পত্তি গ্রহণ গ্রহণ করবে, করার এগুলো এটার গ্রহণ করলে দণ্ড। শাস্তি। জি, জি। 128 হচ্ছে যে কোনো সরকারি চাকরি কর্মচারী যদি অবহেলার মাধ্যমে কোনো অবহেলা না, যুদ্ধাপরাধ ইচ্ছাকৃত। 28 হচ্ছে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত, ইচ্ছাকৃতভাবে জি আর 29 হচ্ছে ইচ্ছাকৃতভাবে অবহেলার দরুন। অবহেলা। জি 130 হচ্ছে যে কোনো জনসাধারণ পলায়নে সাহায্য করা, উদ্ধার করা বা আশ্রয় দেওয়ার দণ্ড। ঠিক আছে, এইটা কিন্তু আর ভুলার কোনো সুযোগ নাই। এটা স্যার কিন্তু আর আপনার